গণভোটে কেন হ্যাঁ দিতে বলল, এটা নিয়ে বেশ কিছু প্রশ্ন আমাকে মানুষজন করে। আমার কাছে মনে হয় যে বিএনপি দুইটা কারণ আছে গণভোটে তারেক রহমান বা অন্য কেউ হ্যাঁ দিতে বলছেন কেন। কিন্তু আমার ধারণা যে বিএনপি চায় যে আপনি না দেন। কিন্তু দুইটা কারণের মধ্যে একটা হচ্ছে যে বিএনপি জানে যে অনেক ক্লোজ একটা টাইমে চলে আসছে আমরা নির্বাচনের, এবং এখন যদি সে বলে যে তোমরা না দাও তাহলে জামাত এটাকে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু বানাইতো। তার কারণটা কি? মানে এটা কি এরকম বলতেছি যে এটা করলে ওটা করবে দেখে, তা না। এটার পিছনে একটা বিশাল গ্রাউন্ড আছে। তার যদি কোনো পিআর টিম থাকে, যেটা অবশ্যই আছে, তাদের যদি অ্যানালাইসিস করার টিম থাকে, যেটাও অবশ্যই আছে, তারা খুব ভালো মতোই জানে যে এখানে একটা গ্যাপ আছে, যে গ্যাপটাকে দেওয়া যাবে না জামাতকে। আপনাদের মনে থাকতে পারে অথবা হয়তো আপনারা জানেন না, আমি অনেক টক শো দেখছি রিসেন্টলি, প্রায় সব টক শো দেখছি আমি, যেগুলো ক্রেডিবল উপস্থাপক বা উপস্থাপিকারা যেগুলো নিয়ে থাকেন, সেসব জায়গাতে ওই জোটের এবং এই জোটের প্রায় প্রত্যেকটা দলের প্রতিনিধির কথা আমি শুনছি। এবং যারা জামাতে জোটে গেছে কিন্তু ওই রকম ভাবে ইসলামিস্ট না, বা নারীদেরকে কাজ করতে দিব না, ইসলামের পথে থাকবো, আল্লাহর আইন করব, এসব বলে যারা, এরকম টাইপের লোক যারা না, তারা ওই জোটে যাওয়ার একটা কারণ হিসেবে বলছে যে আমাদের আদর্শিক মিল যে আছে। অনেক সময় খালেদ মহিউদ্দিন বা অন্য অনেকে জিজ্ঞাসা করছে আদর্শিক জোট না হলে কেমনে জোট করলা, তখন তারা বলছে যে আদর্শিক জোট আমরা কিছু আদর্শ থেকে তো করছি অবশ্যই। সেই আদর্শগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা চাইতেছি যে এই আওয়ামী লীগ বা বিএনপির যে রাজনীতি ছিল এত বছর, সেটা থেকে বের হয়ে নতুন কিছু করতে আমরা সংস্কার চাই। এবং সংস্কার চাওয়ার জোট হচ্ছে এইটা, কারণ বিএনপি গেলে সংস্কার করবে না। এটা কিন্তু আপনাদের মনে থাকতে পারে, এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু এবং বিগেস্ট স্ট্যান্ড পয়েন্ট এসব দলের জন্য। এবং এইটা যেহেতু আমরা অনেকে জনগণ তো ভুলে যাই, প্রতিদিন নতুন ইস্যু আসে, রাজনৈতিক দলের কিন্তু অ্যানালাইসিসের যেই দল বা ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এগুলো ভুলে না। তারা জানে যে যেহেতু বিএনপির প্রতিপক্ষ এইটাকে একটা বড় একটা কারণ হিসাবে দেখাইছিল, এইটা নিয়ে কথা বলা যাবে না, এটা নিয়ে না বলা যাবে না, গেলে তারা ওই জায়গাতে আবার ফিরে যাবে এবং সেটা একটা ওদেরকে বড় লেভারেজ দেওয়া হবে। সুতরাং বিএনপির এক নম্বর কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু ওর প্রতিপক্ষরা বলছিল বিএনপি সংস্কার করবে না এবং এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছিল, বিএনপি যেখানে বারবার বলে গেছে যে আমরা 31 দফা দিছি এভরিথিং, সেখানে এই জিনিসটা ওরা ওদেরকে দিতে চায় নাই। দ্বিতীয় কারণ যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে বিএনপি অনেক কনফিডেন্ট যে তারা একটা এমন ভিক্টরি পাবে যে ভিক্টরির কারণে হ্যাঁ যদি জিতেও যায় তাদেরকে খুব বেশি একটা কিছু স্যাক্রিফাইস করতে হবে না। দেখা যাবে যে তারা এমন একটা পার্সেন্টেজে জিতছে যেখানে 90 জনই তাদের হচ্ছে লোক উচ্চ কক্ষে গেছে, আবার নিজেরাও 90% লোক নিয়ে বসে আছে নিম্ন কক্ষে, এরকম আর কি। তো এর পাশাপাশি অনেকগুলা ব্যাপার আছে, যদি তার এত বড় ভিক্টরি হয় তাহলে আসলে তার খুব একটা চিন্তা করার দরকার নাই যে হ্যাঁ আর না, দুইটাই তার জন্য সমান। আর আলটিমেটলি তারা যেভাবে জিনিসগুলো সাইন করছে, যেরকম মতামত আগে দিছে, নোট অফ ডিসেন্ট দিছে, সবকিছু মিলায় তারা ওই সংস্কারগুলো করলেই যথেষ্ট মনে হবে, কেউ রাজপথে নামতে পারবে না, যে সংস্কারগুলো করাটা বিএনপির নিজেরই ইচ্ছা, তার 31 দফার সাথে মেলে। এবং একই সাথে কিছু জিনিস হয়তো কম্প্রোমাইজ করতে হবে, সেগুলোতে তাদের খুব একটা ক্ষতিবৃদ্ধি নাই। 10 বছরের বেশি বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী একজন মানুষ না হলে কি হবে? তারেক রহমানের বয়স হয়ে যাবে অলরেডি 70+, যদি সে দুইবার হইতেও পারে, তার দরকারটা কি? সো সবকিছু মিলায় এবং তাদের চ্যানেল মোটামুটি রেডি, জায়মা রহমান হোক অথবা অন্য কেউ হোক, সেটা নিয়ে খুব একটা সমস্যা নাই। সো এটা আমার কাছে মনে হয় পলিটিক্যালি খুবই ওয়াইজ ডিসিশন যে বিএনপি অফিসিয়ালি বলতেছে যে তোমরা হ্যাঁ ভোট দাও। কিন্তু এটা খুব একটা বড় ব্যাপার না, এখানে আসলে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। রাজনীতি যদি যারা সচেতন তারা জানে যে বিএনপি হয়তো চায় যে আপনি না ভোটই দেন, কিন্তু আর যদি বিএনপি নাও চায় যে আপনি না ভোট দেন, তারপর আপনার উচিত হবে না ভোট দেওয়া, কারণ এটা তো আসলে সার্বিকভাবে বাংলাদেশের জন্য ভালো। আমরা জামাতকে এরকম পাওয়ার পজিশনে রাইখা, জামাত যে শরিয়া করতে চায় বলে আমাদের বিশ্বাস এবং আমাদের ধারণা, কারণ তারা নিজেরা এরকমই কথাবার্তা বলে, তারা ইসলামাইজেশন করবে, তারা মব নামাই দিবে, রাষ্ট্র আপনাকে কিচ্ছু বলবে না, কিন্তু মব আপনাকে ঠেলা ঠেলা ইসলামের দিকে নিয়ে যাবে, এই যাদের ধান্দা মাথার ভেতরে, তারা যখন পিকচারে থাকবে একটি স্টেক হোল্ডার হয়ে, মামুনুল হকরা যখন স্টেক হোল্ডার বলে নিজেদেরকে দাবি করবে, যারা কিনা 3 তারিখ পর্যন্ত গিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বইলে আসছে যে আমরা আন্দোলন প্রশমিত করার জন্য যা করা দরকার তাই করবো, এইসব লোকজন যখন স্টেক হোল্ডার হয়ে বৈশা থাকে, এদের হাতে আমরা কিন্তু সংস্কারের প্রস্তাবনা, সংস্কারের আহাবিজাবি আলাপ, এগুলো আমরা এদেরকে নিয়ে করবো না। আর আপনি জিজ্ঞাসা করতে পারেন আমি কি সংস্কার চাই কি চাই না, আমি ডেফিনেটলি সংস্কার চাই, কিন্তু আমার সংস্কার চাওয়ার যে প্যাটার্ন, সেগুলা ওই বাটপারি 84 দফার মতন না। আমার সংস্কার চাওয়ার যেই আলোচনার জায়গা আছে বা যেই দাবিগুলো আমার আছে, সেটা হয়তো আপনারও আছে, সে আমরা সংস্কারগুলো করবো ইভেনচুয়ালি, কিন্তু সেটা আমি এমন একটা এনভায়রনমেন্টে করবো না যেখানে সমস্ত ইসলামিস্ট যারা শরিয়া চায়, যারা আমাদের বর্তমান কাঠামো মানেই না, তাদেরকে আমি ড্রাইভিং হুইল দিয়ে বলবো সংস্কার করে চলেন। এবং তারা আবার মোনাফেক, মানে তারা মুখে যা বলে তাই করেও না, আবার তারা আবার গুপ্ত লোকজন নিয়ে আসে। সুতরাং এসব মোনাফেক টোনাফেক না হবে না, খুবই অনেস্টির সাথে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান কাঠামো ব্যবস্থা সবকিছু সংস্কার করতে হবে, খুবই
অনেস্টি নিয়ে করতে হবে, ট্রাস্ট নিয়ে করতে হবে। এই লোকগুলোর সাথে কি আপনি ট্রাস্ট নিয়ে বসতে পারবেন? এরা পিকচারে থাকলে আমি সংস্কার চাই না। আমরা অনেকেই বলি যে আমরা সংস্কার চাই না, তার কারণ হচ্ছে যে আমরা সংস্কার আসলে চাই, কিন্তু আমরা বাটপার মুনাফেকদের সাথে বৈশা সংস্কার করতে চাই না। এখন এটা একটা আলোচনার জায়গা। দ্বিতীয় আলোচনার জায়গা হচ্ছে যে একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা, রিসেন্টলি পোলিং এর একটা বিশাল শিফট হয়েছে। একটা পোল দেখলাম যেটাতে 9% নেমে আসছে জামাতের জয়ের সম্ভাবনা, 92% সম্ভাবনা হচ্ছে বিএনপি জিতবে। চিন্তা করছেন, 9% নামছে। একই সাথে এটাও মনে করাই দিই যে এই ডিক্লাইনের পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মিডিয়া। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া জামাতের বিরুদ্ধে কথা বলতেছে বলে মনে হয়। অনেকে দেখবেন এনসিপির লোকজন বা ওইসব লোকজন যারা হচ্ছে আপনার কি জানি ডিলডটার নাম কি, মানে যে সেক্স টয়টার মতো যে একটা লোগো, প্রতীক মার্কা আর কি, যেটা হচ্ছে আপনার যে মানুষের হাতে সেক্স টয় তুলে ডিলডো তুলে দিচ্ছে না, শাপলাকলি, শাপলাকলিতে যারা দাঁড়াইছে এদের এইসব লোকজনগুলোর মধ্যে একটা বড় অংশ আছে যারা দেখবেন যে ইয়ে করতেছে, অভিযোগ করতেছে যে বিএনপি কে সব সাপোর্ট দিচ্ছে মিডিয়া, মিডিয়া দাঁড়ায় যাচ্ছে যে বিএনপি পক্ষে ভোট দেন, এটা কেন করতেছে মিডিয়া? আরে বাবা, মিডিয়া তো ভুলে যায় নাই। কারণ একটা কথা বলে না যে গাছ মনে রাখে, কুটার ভুলে যায়। তো আপনি কুঠার হয়ে যখন মারছেন, আমি 5ই আগস্টের পরে ধারাবাহিকভাবে প্রথম কয়েকটা দিনের পর থেকে, আচ্ছা আমি নিজেকে দিয়ে শুরু করি, 5ই আগস্টের পরে প্রথম ভিকটিমদের মধ্যে আমি একজন, এবং সংবাদ মাধ্যম থেকে শুরু করে যাদের পাবলিক প্রেজেন্স আছে, আমার যদিও আইডি খাইতে খাইতে আমার পাবলিক প্রেজেন্স এখন আর নাই, কিন্তু ওই সময় পিনাকি আয়সা আমার পোস্টে অ্যাটাক করলো, কারণ আমি তখন বলছিলাম যে বাংলাদেশে বাক স্বাধীনতা আছে কি নাই সেটার পরিমাপক হচ্ছে কোনো দেশে, সরি আমার টার্মটা ছিল এরকম, কোনো দেশে বাক স্বাধীনতা আছে কি নাই সেটার একটা দেখা, সেটা দেখার সবচেয়ে বড় সূচক কি হচ্ছে, সেটার সূচক হচ্ছে আপনি দেখবেন যে সবচেয়ে সেন্সিটিভ কথা যেটা ওই ওই দেশের, সেটা নিয়ে কথা বললে আপনাকে কেউ মারতে আসে কিনা, জেল জরিমানা হয় কিনা, মানে স্টেট আপনাকে মারতে আসে কিনা, এবং মানে আপনার সাথে কিছু করে কিনা, এবং যারা মানুষ তারা আপনাকে থাপড়াইতে আসলে, লাথি মারতে আসলে, ঘুষি মারতে আসলে সেটাকে স্টেট আপনাকে প্রোটেকশন দেয় কিনা। বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ কথা হচ্ছে মুহাম্মদ, অর্থাৎ ইসলামের নবী, তাকে নিয়ে কোটি কথা যেদিন আপনি বলবেন, এবং তারপরে যখন আপনার নামে একটাও মামলা হবে না, আপনাকে কেউ গ্রেফতার করে নিয়ে যাবে না, আপনাকে আদালতে যাইতে হবে না, আপনাকে কোনো মানুষ মারতে আসবে না, কোনো মানুষ এটা প্রশ্নে বলবে না যে এই হালান ঠিকানাটা বের কর, সেদিন বুঝতে পারবেন বাংলাদেশে বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমি কবে বলছি? আগস্টের 10 তারিখে। পিনাকি ভট্টাচার্য এসে ওখানে কমেন্ট করলো যে না ছোট ভাই, বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জিনিস হচ্ছে মা, মাকে নিয়ে কথা বললে যদি কেউ আপনাকে কিছু না করে তাহলে বুঝবেন বাক স্বাধীনতা আছে। তো পিনাকিকে আমি রিপ্লাই দিছিলাম তখন যে না, বাংলাদেশে মাকে নিয়ে গালিগালাজ করা যায়। বন্ধুরা মাঠের মধ্যে দাঁড়ায় রাস্তার মধ্যে রিক্সাওয়ালার সাথে মারামারি করতে গিয়ে আপনি সহজে বইলা ফেলেন যে মায়েরে চুদি, কারো কোনো জেল জরিমানা হয়েছে বলে শুনি নাই, কারণ কেউ কারো মাকে বলছিল মায়েরে চুদি। আমি শুনি নাই কোথাও যে কাউকে মব এসে মেরে ফেলছে পিটায় বা পিটাইতে আসছে, কারণ কি সে কাউকে বলছিল যে তোর মায়ের চুদি, এটার জন্য জীবনে শুনছেন মব হয়েছে? মায়ের চুদি বলার জন্য জীবনে শুনছেন যে কোনো ধরনের মামলা হয়েছে? হয় নাই। কিন্তু মুহাম্মদের চুদি বললে কি হয় আমরা সবাই জানি। তো পিনাকিকে আমি এটা বলার পরে এটা নিয়ে একটা হাস্যরসের সৃষ্টি হয়েছিল নেটিজেনদের ভিতরে। কিন্তু পয়েন্ট বিইং যে তারা এই যে আপনার বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, সেটা যদি আমি ওই আমার ইনসিডেন্স থেকে শুরু করি, এরপরে যতগুলা প্রো জুলাই মানুষজন ছিল প্রত্যেকটা মানুষকে তার বাক স্বাধীনতার উপরে তাদেরকে হামলা করা হয়েছে। মানজুর আল মাতিনকে হামলা করছেন, তারপরে টিভি চ্যানেলগুলোর নাম বলবো না এবং পত্রিকাগুলোর নাম বলবো না, তাদেরকে আপনি হামলা করছেন, তাদের বিভিন্ন শো বন্ধ করে দিয়েছেন, তাদের ছবি ফটোকার্ড ডিলেট করাইছেন, তাদের মানুষজনের চাকরি খেয়ে দিয়েছেন। এবং আমি এগুলো ঘটনা জানি, কারণ তখন আমি দেশে ছিলাম যখন এটা হয়েছিল, ডিসেম্বর 2024 সাল এবং জানুয়ারি 2025 সালে এই ধরনের ঘটনা ঘটতেছিল। আমি তখন দেশের মধ্যে ছিলাম এবং আমি দেশের মধ্যে থেকে আমি মানুষজনের কাছ থেকে জানতে পারছি যে এইরকম মব সৃষ্টি করে টিভি চ্যানেলের অফিসে আপনারা মানে মোল্লারা গেছে, ইসলামিক তৌহিদি জনতারা গেছে, যারা ইসলামের ধর্ম অনুভূতি তাদের আঘাত লাগছে এসব বইলা, এবং এই মানুষগুলা যাওয়ার পরে তাদের কাছ থেকে আবার টাকা নিয়েছে, টাকা নিয়ে তারপর মব চলে গেছে, মানে তাদের কাছ থেকে চান্দাবাজি করেছে সোজা বাংলায়। চান্দাবাজি কে করলো? যারা জুলাই আন্দোলন সফল করার জন্য রাস্তায় নামছি, রিস্ক নিয়ে কাজ কারবার করছি, জুলাই আন্দোলন ব্যর্থ হইলে আমার আর বাংলাদেশের জীবনে ফিরে যেতে হতো না। এবং আমরা যারা মানে আমাদের যারা হচ্ছে রাস্তায় নেমে গুলি খাইছে, মইরা গেছে, চোখ হারাইছে, এই লোকগুলা যখন রাস্তা থেকে সরে গেছে তখন রাস্তায় শুধু আছে বাটপার আর বাইনচোদ, যারা জুলাইয়ে মোস্ট প্রবাবলি সবচেয়ে পিছনে ছিল অথবা সামনে থাকতেও পারে, কারণ তার নিজের এজেন্ডা আছে, সে তো আবার চায় যে জামাত শিবির হয়ে আসে, চায় যে তার ধান্দাতে সে আওয়ামী লীগকে ফালায় আওয়ামী লীগের মতো একটা মনস্টার হবে। কারণ কি, সে নিজে হইতে চায় ওইটা, এই জন্য তার ফ্যাসিস্ট ভালো লাগে না, কারণ ওই ফ্যাসিস্টটা তো তার পছন্দ না, সে তো নিজে ফ্যাসিস্ট, সে চাইতে চায়।
তো এরা তো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল না। জামাত শিবিরের যেসব মানুষ রাস্তাতে ছিল জুলাই আগস্টে, তারা তো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল না, কারণ সে তো নিজে ফ্যাসিস্ট। সে ওই আন্দোলনে সামহাও ফিজিক্যালি প্রেজেন্ট ছিল এবং সে মানুষজনকে সাহায্য সহযোগিতা করছে, কিন্তু তারা তো আমি আমার একজন বলবো না। এবং এটা আমি আগে বলি নাই, কিন্তু তারা যখন সমস্ত প্রো জুলাইকে অ্যাটাক করা শুরু করছে, যারা তাদের ভিন্ন মতের, মঞ্জুরুল মাতিন বলেন যে সমকামীদের কথা বলছিল পক্ষে, তাকে অ্যাটাক করছে। আবার মনে করেন যে অন্যান্য যেসব সাংবাদিকরা আছে যারা টক শোতে চাইতো এবং রেগুলার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো এবং যারা সবার সামনে এসে দাঁড়ায়, গুলির মুখে এসে দাঁড়ায় বক্তব্য দিছে, কারফিউ ভেঙে যারা রাস্তায় নেমে গান করছে, সবাইকে ওরা অ্যাটাক করছে। এবং এদেরকে যে অ্যাটাক করছে তখন আমি প্রচন্ড জ্বালাময়ী ভাষণ দিছি। আমার একটা ইউটিউব ভিডিও আছে যেখানে আমি এসব টিভি চ্যানেল, নিউজ মিডিয়া এদেরকে আমি খুবই কটাক্ষ করছি, বলছি যে তোমার কাজ হচ্ছে খবর প্রকাশ করা এবং তোমাকে মানুষ হুমকি দিবে, আগুন জ্বালাই দিবে, তার মধ্যে তোমাকে এগুলো করতে হবে। আগুন জ্বালাই দিলে তুমি আগুন জ্বালাইতে দিবা, তাদেরকে ভাঙলে ভাঙ্গা দিবে, মামলা করবা, কানবা, কিন্তু তোমাকে কন্টিনিউ করে যাইতে হবে, মাথা নিচু করা যাবে না। প্রকাশক, খবরের কাগজ, টিভি চ্যানেল এরা মাইর খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তারা অ্যাটাকের সম্মুখীন হবে। আমেরিকাতে কি হয়, লসুট খায় এবং অনেক সময় মানুষজন ঢিলো মারে। এগুলো মেনে নিয়ে আপনাকে ব্যবসায় থাকতে হবে, কারণ এটা আপনার পার্ট অফ দ্য প্রফেশন। একটা ক্রিকেটার তো বলতে পারে না যে আমি বাউন্সার দেয় ভাই, আমি আর ব্যাটিং করতে যাব না ভাই। আরে বেটা, তুই তো ব্যাটসম্যান, তুই তো বলতে পারিস না বাউন্সার দেয়। তোর তো একটা কাজের অংশ। তো কেউ কি মানা করছে? লিটন দাস যদি বলে আমার বাউন্সার ভয় লাগে ভাই, তাহলে তুমি ভাই মুদির দোকান খুলো। তো যদি টিভি চ্যানেলগুলো ভয় লাগে যে ভাই আমাদেরকে আগুন জ্বালাই দিবে ভাই, তাহলে তুমি মুদির দোকান খুলো। তুমি এখানে টিভি চ্যানেল খুলে বসছো কেন? তো এগুলো নিয়ে আমার সমালোচনা ছিল, কিন্তু তখন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা আমাকে বুঝাচ্ছিল যে ভাই আমরা তো কিছু করতে পারি না, একলা তো আর সিদ্ধান্ত নিতে পারবো না, পুরো গ্রুপ। আসলে এগুলো ভুয়া কথা। এরা সব মেরুদণ্ডহীন কাপুরুষ। বাংলাদেশের এই মিডিয়াগুলা যারা হচ্ছে এসব বারডাউন করছে, এরা সব মেরুদণ্ডহীন কাপুরুষের দল। কারণ এক্সকিউজ দিলে 100টা দেওয়াই যায়। ছাত্র শিবির এক্সকিউজ দেয় যে আমরা ভয় পাইতাম ভাই, মারতো ভাই, মেরে ফেলতো ভাই, এই জন্য আমি ছাত্রলীগ হয়েছিলাম ভাই। এগুলো সব বালের এক্সকিউজ। তোমার এই গার্ডস দেখাইতে হবে। তোমার সাহস না থাকলে তুমি এসব কাজ করবা না, সাহস না থাকলে তুমি রাজনীতি করবা না, সাহস না থাকলে তুমি টিভি চ্যানেল খুলবা না, নিউজ পেপার খুলবা না, বই প্রকাশ করার জন্য প্রকাশক হবা না। কিন্তু এই লোকগুলা তখন আমাকে বলতেছিল যে আমরা প্রথম সুযোগ পাইলে তখন এটা নিয়ে কাজ করব। এবং সুযোগ আসছে। বাংলাদেশে গত নির্বাচন যত কাছে আসছে, প্রত্যেকটা মিডিয়া, এই যে ডেইলি স্টার আর প্রথম আলোকে যেদিন পুরাই দিলেন, ওই দিন হচ্ছে আমার মনে হয় কি মিডিয়াগুলোর এসব ভীতি চলে গেছে। তারা এখন বুঝতে পারছে যে যেকোনো দিন তাদেরকে যেকোনো সময় পুরাই দেয়াই হতে পারে। সে ওদের কথা শুই না মানুষের চাকরি খেয়ে লাভ নাই। তো কাপুরুষগুলার ঘুম ভাঙছে এবং কাপুরুষগুলা এখন ধুমায়। আমি যেখানে ঢুকি নিউজ পেপারে, মিডিয়া, সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেক আইডি দিয়েও যদি ঢুকি, যেটা আমার আইডিও না, অ্যালগোরিদম বায়াসের দরকার নাই, সবগুলা মিডিয়া ফটো কার্ড ছাপায় যাইতেছে একটার পর একটা, যেগুলো প্রত্যেকটা ওই জামাত জোটের বিরুদ্ধে যাইতেছে। আর আপনি মনে করতে পারেন জামাতের সাথে শত্রুতা কইরা করতেছে, জামাতের লবিওয়ালা পেপার বাদ দিয়ে বাকি সবাই তাই কেন করতেছে? কারণ তারা জানে যেটা অ্যাপলিটিক্যাল একটা জিনিস, এটার পলিটিক্সের মধ্যে নাই, এটা অস্তিত্ব রক্ষার প্রশ্ন হয়ে গেছে। কাদের বিরুদ্ধে এটা করতেছে তারা জানেন? এখানে খেলাটা হচ্ছে শুরু হয়েছে আর কি 2026 সালে। এটা তারা করতেছে ইসলামিস্ট মোল্লাদের বিরুদ্ধে। যারাই মোল্লাদের পক্ষে একটা ইঞ্চি অবদান রাখতে পারে তাদের ন্যারেটিভে। ধরেন মোল্লারা কি চায়? ইসলাম চায়। মোল্লাদের কিসে প্রেম? কুরআন শরীফে প্রেম, নবী রাসূলে প্রেম। মোল্লারা কি চায়? আল্লাহ শুনলে বেচাইন হয়ে যায়, তার দাড়ি, টুপি, জব্বা, বোরকা এগুলোর পক্ষে প্রচন্ড ভালোবাসা তাদের। এই টাইপের একটা মোল্লা, একটা কাঠ মোল্লা, যে হয়তো রাজনৈতিক কোনো কিছু বুঝেও না, সে যা যা ভালোবাসে সেগুলোর প্রত্যেকটার বিরুদ্ধে প্রত্যেকটা মিডিয়া সর্বশক্তিতে নামছে। এটা আমার আমি জীবনে দেখা যেতে পারবো, এত অল্প বয়সে দেখে যেতে পারবো এটা আমি আশা করি না। ভাবছিলাম বুড়া চোদা হয়ে যাবো এই দিন দেখতে দেখতে। কিন্তু মোল্লাদের বিরুদ্ধে এই অ্যাটাকটা যে করতে হচ্ছে মিডিয়াকে অস্তিত্ব রক্ষা করার জন্য, এইটা কার বিরুদ্ধে যাচ্ছে? পুরা জামাত জোটের বিরুদ্ধে যাচ্ছে। এনসিপির পোলাপান গর্জন করছে সাংবাদিকদের মুখ চপা ভাইঙ্গা দিবে, এবং যেসব মোল্লারা শরিয়া কায়েম করতে চায় সবাই কিন্তু মিডিয়াদের পিছনে লাগছিল এবং তাদের বিরুদ্ধে যাওয়ার জন্যই জিনিসটা ওই জোটের বিরুদ্ধে যাইতেছে। অ্যান্ড এই কারণে হঠাৎ করে দেখা গেল যে আগে মনে হচ্ছিল যে জামাত হয়তো একটা ক্লোজ ফাইট দিবে, এখনো দিতে পারে, নির্বাচনের কারচুপি করবে তারা, এবং যেটা একটা ভালো জিনিস হবে, কারণ জামাত যে নির্বাচনে কারচুপি করছে এটা অনেক ধরাও খাবে। ধরা যখন খাবে, ভবিষ্যতে আমরা ইসলাম ধর্ম নিয়ে যে রাজনীতি করা যাবে না এই জিনিসটা এস্টাবলিশ করতে পারবো এই প্রসঙ্গ থেকে। কারণ ধর্মভিত্তিক রাজনীতি কোনো পৃথিবীর কোনো দেশে যেখানে গণতন্ত্র আছে সেখানে এটা অ্যালাউ থাকার কথা না। এবং ভারতের বিজেপি পর্যন্ত ধর্মভিত্তিক রাজনীতি করে না। তারা ধর্মভিত্তিক রাজনীতি থেকে চামে চামে ঢুকায়, কিন্তু তারা ধর্মভিত্তিক রাজনীতি করে না, কারণ তাদের করতে গেলে সমস্যা হবে তাদেরকে নিয়ে। কিন্তু আমরা ভারত হব না, আমরা আর উন্নত হব। আমরা ইসলাম ভিত্তিক বা যে কোনো ধর্ম নিয়ে কথা বলে রাজনীতি করা সম্পূর্ণভাবে ব্যান করব, ঠিক যেরকমটা ব্যান ছিল স্বাধীন বাংলাদেশের
প্রথম থেকে এটা ব্যানই ছিল, এটাকে আবার ওপেন করে দেওয়া হয়েছে কেন? আমরা ইতিহাস জানি, যারা জানেন না তাদের জন্য আরেকটা সেগমেন্ট বানাবো। কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি ব্যান করার এবং ধর্ম নিয়ে পনপন পিনপিন ভ্যান ভ্যান ভনভন এসব করার সময় এখন শেষ করার যে প্রথম স্টেপটা সেটা 2026 সালে নেওয়া হয়েছে। মিডিয়া জেগে উঠছে এবং এতগুলা বাংলাদেশের মিডিয়া যদি কারো পক্ষে না দাঁড়ায়, সেই আন্দোলন সেই কজ কখনো সফল হয় নাই। কারণ বাংলাদেশের মিডিয়া তখনই কারো পক্ষে দাঁড়ায় যখন মিডল ক্লাস বা আপার মিডল ক্লাসের স্বার্থে সেটা লাগে, এবং আপার মিডল ক্লাসের স্বার্থে লাগার মতন প্রত্যেকটা কাজ জামাত জোট করছে। আপার মিডল ক্লাস যদি কাউকে ডিনাই করে এবং মিডল ক্লাস যদি কাউকে ডিনাই করে, ইভেন লোয়ার মিডল ক্লাসও যদি কাউকে ডিনাই করে, তাদের আসলে সাধ্যই নাই যে নির্বাচনে জিতবে। আপনার চারপাশে 20 জনের মধ্যে 17 জন বলতে পারে সে জামাতে ভোট দেবে, আপনি হয়তো একটা রং ডেমোগ্রাফির মধ্যে পড়ে গেছেন। কিন্তু অসংখ্য পোলস, রিসেন্ট পোলস যেগুলা, সেগুলো থেকে আমরা নিশ্চিত জামাতের ভোট অনেক কমে গেছে। এবং তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্যাম্পেইনটা আমরা সবাই করতেছিলাম, মানে যারা ইন্ডিপেন্ডেন্টলি এবং বিএনপির সাথে কানেক্টেড হয়ে বিএনপির পক্ষে প্রচারণা করতেছি, আমরা সবাই বারবার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এই নির্বাচনটাতে আমাদেরকে ইসলামিস্টদেরকে ধ্বংস করে দিতে হবে। এটা বাংলাদেশের শত্রু, কমন এনিমি, সবাইরে এটার ওদেরকে নাই করে দিতে হবে। এমন না যে ওরা 35% ভোট পাইছে, 35% পারলে হবে না, 5% নামাই নিয়ে আসতে হবে। এবং এটার জন্য আমরা আওয়ামী লীগের যারা সমর্থক আছে, নেতাকর্মী আছে, তাদের সবাইকে বারবার বলতেছিলাম যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এবং ভোটটা দিবেন বিএনপির পক্ষে, জামাতের বিরুদ্ধে। এই কথাটা বলার কারণে অনেকে অনেক কথা বলছে, ওই অ্যাক্টিভ সেল লেগে গেছে। কিন্তু রিসেন্ট যেটা পোলিং হয়েছে, আবারও 48% লোক জামাতের বিরুদ্ধে ভোট দিতে চায়, আওয়ামী লীগের বর্তমান সমর্থকরা। এবং এর বিপরীতে 22%-এর মতো লোক নাকি এটাও বলছে যে আমরা জামাতে ভোট দিব। বাট দ্যাটস নট এ প্রবলেম। যদি 48% আওয়ামী লীগ সুইং করে বিএনপির পক্ষে, মানে বাসায় বসে না থেকে ভোট দিতে যায়, তাহলে যথেষ্ট। এবং এখানে আমি আসলে ওইটা নিয়ে ভয় পাই না। আমি বাংলাদেশের মানুষকে বোকাচোদা ভাবি না। আমি মনে করি বাংলাদেশের মানুষ স্মার্ট এনাফ, যারা মূর্খ, পড়াশোনা করে নাই, তারা বেশি বুদ্ধিমান, রাজনৈতিকভাবে সচেতন তারা। আর যারা বসে বসে ফেসবুকে কমেন্ট মারায়, বাপেরটা খায়, এবং যারা বাপেরটা খায় না কিন্তু তাদের ওই বয়স পার হয়ে গেছে যখন তারা বাপেরটা খায়, তো তখনকার রাজনীতি বুঝছে, এইসব লোকজনের মনে হয় যে আমরা রাজনীতি বুঝি না, ওনারা বুঝে। কিন্তু যারা মূর্খ লোকজন, যারা দিন আনে দিন খাই টাইপের লোকজন, তারা কিন্তু জানে যে কারে ভোট দিতে হবে, তারা বিএনপিকে ভোট দিবে। আমি প্রত্যন্ত অঞ্চলে গেছি বাংলাদেশে, যেখানে মানুষজন বিএনপির পক্ষে, অসংখ্য লোক ইসলামের, তাদের কিন্তু ধর্মভীরু, তারপরও তারা বিএনপির পক্ষে ভোট দিবে। সো ওইটা আমার কোনো ভয়ের জায়গা না। আমার ভয়ের জায়গা হচ্ছে আপনাদের মতো লোকজন যারা এই মিথ্যুক গলার কথা শুনেন। এই যে 5ই আগস্ট থেকে শুরু করে এরা 70টা থেকে 80টা ইভেন্টের মিথ্যা কথা বলছে। প্রথমে বলতো কি, এই তো 27 তারিখ ঢুকে যাবে আপা, 25 তারিখ রাতের বেলায় ঢুকে যাবে, রিইনসার্ট করে ফেলবে, ইন্ডিয়া আর্মি পাঠাচ্ছে, এই টাইপের অনেক কথা বলছে এরা। এগুলো সব কিন্তু মিথ্যা কথা, এগুলো কোনো বেস ছিল না, এবং এগুলো কোনোটাই হয় নাই। অনেক জায়গাতে বলছে যে ইউনূস সরকারকে কালকে ফেলার জন্য রাস্তাতে সবাই নেমে আসবে, কারণ কালকে একটা গণ আন্দোলন শুরু হবে। রাস্তাতে একটা কুত্তাও নামে নাই। এবং এইরকম টাইপের 70টা সেটা ইভেন্ট নেতারা মিথ্যা কথা বলছে। তখনও আপনারা দেখছেন যে এরা যা বলে কিছুই হয় না। এরা অনেক সময় বলছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মারছে, মরে গেছে। অনেক জায়গাতে বলছে যে এই হাসনাতকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সবগুলা মিথ্যা কথা ছিল, সবগুলা মিথ্যা গুজব ছিল। এই গুজবগুলো আওয়ামী লীগের যে সেলগুলো ছড়ায়, তারাই ছড়ানো শুরু করছে যে বিশাল ব্যবধানে হয়তো জামাত জিতবে, আপনারা বুঝতেই পারতেছেন না, সকালবেলা দেখবেন বিএনপি জিততেছে, রাতের বেলায় দেখবেন জামাত জিতে গেছে, এসব বলে যাচ্ছে। আচ্ছা, এই লোকগুলোর যে কোনো রাজনৈতিক সেন্স নাই, এরা যে গত 1.5 বছরে যা বলছে একটাও সঠিক হয় নাই। নট এ সিঙ্গেল ইভেন্ট টু বি প্রুভেন টু বি ট্রু। একটা সিঙ্গেল ইভেন্ট, এতগুলা মানুষ 1.5 বছর ধরে মিথ্যা কথা বলে যেতেছে, বালছাল বকে যেতেছে, কোন গুজব শুনে এসে পোস্ট করতেছে, শেয়ার করতেছে। আপনারা 1.5 বছর ধরে এদেরকে দেখলেন যে এদের একটা কথা সত্য হয় নাই। তারপর আপনারা এদেরকে ফলো করেন কেন, লাইক দেন কেন, কমেন্ট করেন কেন, এদের ভিডিওতে ভিউ হয় কেন, এদের পোস্টে 5,000 রিয়াক্ট কেন হয়? মিথ্যুক কিন্তু আলাদা ব্যাপার, মতের ভিন্নতা থাকলে কোনো সমস্যা নাই। এরা তো ডাউনরাইট মিথ্যুক। এরা মিথ্যা কথাটা বলে, যায় না শুনে বলে, এই আওয়ামী লীগের লোকজন মিথ্যা কথাটা বলে। এরকম আরেকটা গোত্রই আছে, সেটা হচ্ছে জামাত শিবির। জামাত শিবির আর আওয়ামী লীগের নেতাকর্মীরা একই লেভেলে চলে গেছে, শুধু মিথ্যা কথা বলে। এরা মিথ্যা কথা বলে, এখন এরা যায় না বুঝে বলে যে এই জামাত তো জিতে যাবে, জামাত জীবনও জিতবে না, এটা ওরাও জানে। কিন্তু আমার ওদেরকে নিয়ে ভয় না, ওদের তো এজেন্ডা আছে। আমার বাংলাদেশের মানুষকে নিয়ে ভয় নাই, আমার দেশের মানুষজন যথেষ্টভাবে রাজনৈতিকভাবে সচেতন, তারা বিএনপিকে জিতাবে। আমার ভয় আপনাদেরকে নিয়ে, যে আপনারা যারা একটু পড়াশোনা করছেন, তারা কেন এসব বোকাচোদা মানুষদেরকে বিশ্বাস করেন, তাদের পোস্ট পড়েন, তাদেরকে লাইক দিয়ে রাখছেন, তাদেরকে মানে ভিউ দেন। সমস্যাটা কোথায় আপনাদের? যাই হোক, নির্বাচনের দিন দেখা হবে, এবং এদের অনেকেরই আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, এগুলো আমি সব নির্বাচনের পরে প্রকাশ করব।
তখন দেখবেন যে কি হাস্যকর মনে হবে জিনিসটাকে। আর এরা এসব ফিয়ার মঙ্গারিং করে বেড়াইছে। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়। আবারও কথা হবে।